প্রতিষ্ঠার বিকল্প নাই। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এই ক্ষেত্রে শুধু স্বপ্নই থেকে যাবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আরেকটি কথা এখানে অত্যন্ত গর্বের সঙ্গে বলতে চাই। আমাদের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনন্য সৃষ্টিকারী একটি ইতিহাস করেছেন। তিনি হলেন ফারুকী আজম বীর প্রতীক। বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তাকে উপদেষ্টা মণ্ডলে অন্তর্ভুক্ত করেছে। আমাদের আজকের প্রধান উপদেষ্টাকে আমাদের কৃতজ্ঞতা জানাই এবং ফারুকী আজমকে আমরা অভিনন্দন জানাই। যে সঙ্গে আমরা এবং সাংবাদিকদের উপরে এটা সবচেয়ে বেশি করি। সাইবার অ্যাক্ট যেটা তৈরি করা হয়েছে, এটা প্রধানত সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা তৈরি করা হয়েছে, এটা ইমিডিয়েটলি বাতিল করতে হবে। তা নয় না আমরা নাগরিকের যেমন মত প্রকাশের স্বাধীনতা হারাবো, আমাদের সাংবাদিকরাও আমাদের কথা লেখার মতো তাদের কলমটা বোধ হয়ে যাবে, কলমে ভাব থাকবে না। এটা দ্রুত প্রত্যাহার করতে হবে। আরেকটি কথা, আমাদের এখানে মর্মান্তিক একটি কথা আমরা বলি, আপনি খেয়াল করবেন, বিডিআর কিলিং হলো। মুক্তিযুদ্ধের সময় এত অফিসার আমাদের মৃত্যুবরণ করে নেই, শহীদ হয় না। বিডিআর কিলিং এর আজ পর্যন্ত কোনো তদন্ত তারা রিপোর্ট তৈরি করবে না। অথচ সমগ্র জাতির কাছে প্রশ্ন, এই বিডিআর এতগুলো অফিসার, এতগুলো সিপাহী হত্যা করা হলো, তার পিছনে কারা ছিল এবং কেন তাদের হত্যা করা হলো? আমরা এর জবাব চাই এবং বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাবো, আহ্বান জানাবো, দ্রুত তদন্ত করে একটি বিচার জনসমক্ষে হাজির করেন। আমরা অন্তত জাতির কাছে এই ধরনের একটা কিলিং এর নজির প্রতিষ্ঠা, কিলিং এর একটা বিচার বুঝতে পারবে যে এই ধরনের কিলিং করে কেউ রেহাই পায় না। বন্ধুগণ, আপনারা জানেন আয়না ঘর, আপনারা ইতিহাস আপনারা দেখেন আয়না ঘর। আমরা আয়না ঘরের কথা শুনছি সাম্প্রতিক বিশ্বের সর্বপ্রথম মায়ানমারের কথা। আরেকটা জায়গায় শুনছিলাম আমরা ইরানের শাহ রেজা পাহলভি যখন ছিল তখন আমরা শুনেছিলাম। আমাদের এটা অন্তত 5 দশক আগে। হ্যাঁ, আজকে 50 বছর পরে এবং মায়ানমারের পরে বাংলাদেশে আরেকটা আইনের ঘর আছে। কাদের সেখানে রাখছে? তারা কেউই ক্রিমিনাল না, তারা রাজনৈতিক প্রতিপক্ষ ছিল, দ্বিমত পোষণকারী ছিল। তাদের মধ্যে আর্মি অফিসার ছিল, পুলিশ অফিসার ছিল, সাধারণ নাগরিক ছিল, মুক্তিযোদ্ধা ছিল, তাদের ছাত্র ছিল। তাদের সম্পর্কে একটি তদন্ত রিপোর্ট আমরা প্রকাশ করার জন্য বর্তমান সরকারের কাছে আমরা উল্লেখ করতে চাই। আমি আরেকটা কথা উল্লেখ করতে চাই, আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা করেছেন জেনারেল জিয়াউর রহমান। তার দেশপ্রেম নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে যে সমস্ত ন্যাক্কারজনক মন্তব্য উপস্থাপন করা হয়েছে, এটাকে আমরা অত্যন্ত ঘৃণা করে প্রত্যাখ্যান করি। শুধু তাই না, যে প্রধান আর্কিটেক্ট ছিল সে মৃত এখন, সেই প্রেসিডেন্ট ইরশাদ, তাকে রেহাই দিয়েছে রাজনৈতিক স্বার্থে এবং আমাদের 13 জন মুক্তিযোদ্ধাকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। আমি সেই মামলার আমি একজন আসামি, আমি অনেকদিন জেল খেটেছি। কি অপরাধ ছিল আমাদের? আমরা কি করছি? আমরা কি করেছিলাম? আমাদের বন্ধুরা কি করেছিল? তারা শুধু একটা জেনারেল মঞ্জুরের হত্যা আজ পর্যন্ত বিচার হয়নি। আপনার কর্নেল কি নাম মারা গেল? হ্যাঁ, তারপর আপনার খালেদ মুশারফ, নাজমুলুদা, কর্নেল হাজার, এরা মুক্তিযুদ্ধের এক একজন কিংবদন্তি, ইতিহাসের একটা শ্রেষ্ঠ মানুষ। এদেরকে হত্যা করা হবে এবং এই হত্যার সঙ্গে জোড়াই দিল আমাদের অন্যতম প্রিয় সেক্টর কমান্ডার কর্নেল তাহের। মুক্তিযোদ্ধারা এইভাবে আস্তে আস্তে বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে তাদেরকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তাদের হত্যা একটা, কেন তাদেরকে হত্যা করা হয়েছে, কেন তাদের এই সময় এই ধরনের অগুণে মৃত্যু হয়েছে, তার একটা পূর্ণাঙ্গ রিপোর্ট জাতির সামনে উপস্থিত করেছে। একটি কথা খেয়াল রাখবেন, আমাদের জেনারেশন, আমরা জীবনের শেষ প্রান্তে, আমাদের প্রত্যেকের বয়স 70 বছর ঊর্ধ্বে, আমাদের অন্তত পক্ষে 50 জন মুক্তিযোদ্ধা মরে গেছে।
আমরা 17 আছি 25,000 26,000, বাকিরা বিছানায় শায়িত, কথা বলতে পারে না। আমরা হয়তো আগামী 5 বছর পরে আপনাদের সামনে এই গ্রুপ বেলায় কথা বলার শক্তি হারাবো, আমাদের মনোবল হারাবো। আমরা এই জীবন দশায় আপনাদের কাছে, তাদের কাছে আমাদের এই রিপোর্টগুলো উপস্থাপন করার জন্য বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাবো। হত্যা করা হয়েছে, কেন এই মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে, কেন এই ধরনের আইনা ঘর করা হয়, কেন মত প্রকাশের স্বাধীনতার উপর আইন তৈরি করা হয়। আমরা কোনো উপনিবেশে বাস করছি না, আমরা কোনো রিপাবলিকে বাস করছি না। অদ্ভুত ব্যাপার, আমরা কথা বলতে পারবো না, কথা বলতে গেলে প্রেস ক্লাবে আমাদের মিটিং করতে দেবে না, কথা বলতে গেলে জনসভা করার জন্য আমাদেরকে জায়গা দেওয়া হবে না, যে কারো বাবার সম্পত্তি নেই। মনে রাখেন 71-এর মুক্তিযুদ্ধ কোনো ব্যক্তির আহ্বান হয় নাই, আমাদের মতো তরুণরা, আমরা তরুণরা আমরা বাজে ধরিয়েছিলাম, হয় জীবন না হয় স্বাধীনতা, হয় মৃত্যু না হয় বিজয়। আমরা বিজয়ী হয়েছি এবং আপনারা জানেন যুদ্ধটা হলো সামরিক, যুদ্ধটা হলো কখনো কিন্তু বেসামরিক নয়, এবং যুদ্ধটা হলো রণাঙ্গন। এটা কিন্তু খালি মাঠ নয়, বক্তৃতাবাজি নয়। আমাদের রণাঙ্গনে যে সমস্ত নেতৃত্ব দিয়েছিল তারা প্রত্যেকেই সামরিক অফিসার ছিল, আমরা তাদের হদিস পাই না। আজকে আমার পাশে একজন বসে আছেন ক্যাপ্টেন নুরুল হুদা, জিজ্ঞেস করেন মুক্তিযুদ্ধ করার পর তাকে কোনো ধরনের জ্ঞান দেয় নাই, কেন দেয় নাই? 9 সেক্টরে আপনি জানেন মেজর দলিল, তাকে গ্রেফতার করা হইল এবং বাংলাদেশের প্রথম রাজবন্দী করা হয়, তাকে কোনো গ্যারান্টি অ্যাওয়ার্ড দেওয়া হয় নাই, ওনাকে কোনো গ্যারান্টি অ্যাওয়ার্ড দেওয়া নাই। কেন দেওয়া হয় নাই? ডিফার করেছিল কোথায়? তখন কিন্তু ওই সরকারের না, তখন ইন্ডিয়া আমাদের যে অস্ত্রগুলো নিচ্ছিল তার বিরোধিতা করেছে। আমার যে দেশ আমরা রক্ত দিয়ে স্বাধীন করি, সেই রক্তের উপর দাঁড়িয়ে আমার দেশের সম্পদ কি অন্য দেশকে নিতে আমরা কখনো দিব? মেজর দলিল যথার্থ কাজটি করেছিলেন, আমাদের ক্যাপ্টেন হুদা বাইরাম যথার্থ কাজটি করেছিলেন, আমরা তাদেরকে এসে সম্মানটুকু দিতে পারিনি। বন্ধুগণ, আমাদের বক্তব্য আমরা শেষ করে আনছি। আপনাদের কাছে আমাদের আবেদন, সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে আমাদের বক্তব্য তুলে ধরবেন। অনেক কথা আমরা বলতে পারি না, কথা বলতে চাই। এখন আমাদের